আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু রচিত আমার ফাঁসি চাই। এই বইটি লেখক উৎসর্গ করেছেন দেশপ্রেম বিবর্জিত নেতা নেত্রীর খপ্পরে পড়ে যে সমস্ত প্রতিভাবান তরুণ ছাত্র যুবক তাদের ভবিষ্যৎ এবং জীবন বিসর্জন দিয়েছে। আমার ফাঁসি চাই গ্রন্থটি তাদের জন্য। এই বইটির নামকরণ অংশে লেখক লিখেছেন, যদি পুলিশের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হতো তাহলে গ্রন্থটির নাম হতো 161 ধারায় জবানবন্দি। যদি ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হতো তাহলে গ্রন্থটির নাম হতো 164 ধারায় জবানবন্দি। কিন্তু জনতার উদ্দেশ্যে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো ধারা নেই। যেহেতু এই গ্রন্থটি জনতার উদ্দেশ্যে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, তাই গ্রন্থটির নাম দিয়েছি আমার ফাঁসি চাই। যদি বলা যায় মিস্টার এক্স অপরাধ করেছে, মিস্টার এক্সের ফাঁসি চাই, তাহলে নিজে অপরাধ করলে কি বলা উচিত না আমার ফাঁসি চাই? তাই গ্রন্থটির নাম রেখেছি আমার ফাঁসি চাই। লেখক। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। গল্প পাঠে বরাবরের মতো আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু রচিত আমার ফাঁসি চাই। দেশ স্বাধীন হয়েছে 6 মাস কিছুদিন হলো। মুক্তিযোদ্ধাদের অস্ত্রগুলো অপরিকল্পিতভাবে অথবা ষড়যন্ত্রমূলক পরিকল্পিতভাবে জমা নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধারা এখন অস্ত্রবিহীন, শক্তিহীন এক সাধারণ অংশ। এর মধ্যেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে আকাশচুম্বী হয়েছে। জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির কোনোই নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণের কোনো সম্ভাবনাও নেই। 8 আনা অর্থাৎ 50 পয়সার সের চালের দাম 10 টাকা হয়েছে। চোরাকারবারি, কালোবাজারি, পাচারকারীরা মাত্রাতিরিক্ত মুনাফার লোভে দেশের এই অবস্থা করেছে। দেশের সম্পদ সরাসরি ভারতে চলে যাচ্ছে। এটা রোকবার কেউ নেই, কোনো উপায়ও নেই। এই ভয়াবহ অবস্থায় অস্ত্রহীন মুক্তিযোদ্ধাদের কোনো কিছু করার উপায় না থাকলেও নিশ্চিন্তে নীরব বসে নেই। ঢাকা শহরের মুক্তিযোদ্ধাদের ক্যাম্প বা শিবিরগুলো এখনও আছে। 1 জুন বৃহস্পতিবার 1972 সাল মধ্যরাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি এসে সংবাদ দিল, শ্যামবাজার থেকে চাল আর চিনি ভারতে পাচার হচ্ছে। সংবাদ শোনা মাত্রই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু উপস্থিত 3 জন সঙ্গী সাথে নিয়ে ঘটনাস্থল শ্যামবাজার নদীর পাড়ে হাজির হলো। কিন্তু নদীর পাড় শূন্য, ফাঁকা। এখানে পাচারের কোনো আলামত নেই। কয়েকজন লোককে জিজ্ঞাসাবাদ করা হলে একজন বলল, কয়েকটি বিশাল নৌকা চাল এবং চিনি নিয়ে ঘণ্টাখানেক আগে এই ঘাট থেকে সোজা নদীর ওপারের দিকে ছেড়ে গেছে। যে নৌকাকে স্থানীয় লোকেরা রিকশা বলে, এমন একটি ছোট খেয়া নৌকা নিয়ে রেন্টুরা পাচারকারী নৌকার সন্ধানে এগিয়ে যেতে থাকলো। সেদিন ছিল 1 জুন বৃহস্পতিবার, দিনগত মধ্যরাত 1972 সাল। অবশ্য ঘড়ির কাটানুসারে 1972 2 জুন শুক্রবার প্রথম প্রহর। আগাম বর্ষা শুরু হয়েছে। নদী পানিতে টইটুম্বুর হয়ে থই থই করছে। নদী আর খালবিল পানিতে একাকার হয়েছে। কোথায় নদী কোথায় খালবিল কিছুই বোঝা যায় না। রিকশা নৌকায় মাঝিসহ ওরা 5 জন। উদ্দেশ্যবিহীন না হলেও গন্তব্যহীন অজানা পথে এগিয়ে চলেছে। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মুক্তি আসেনি। অস্ত্র জমা দিয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা জমা দেয়নি, ট্রেনিং জমা দেয়নি। মাত্র কয়েক মাস আগে মুক্তিযুদ্ধের সময় হানাদারদের মোকাবেলা করতে দুর্বার গতিতে অস্ত্র হাতে রেন্টু যেভাবে ছুটে গিয়েছে, অস্ত্রবিহীন হাতেও আজও তেমনিভাবে ছুটে চলেছে। না, পিছনে তাকানোর কোনো তাগিদ নেই, ভয় বলে কোনো বালাই নেই। অতন্ত্র প্রহরীর ন্যায় পাচারকারী নৌকার খোঁজে মুক্তিযোদ্ধা রেন্টুর চোখ দুটো জলজল করছে। যেতে যেতে এক নির্জন বিলের মাঝে রাত্রির অন্ধকারে ভৌতিক ছায়ার মতো ঝাপসা ছায়া দেখা গেল। হ্যাঁ, একটা কিছু মনে হচ্ছে। ওইদিকেই ওরা 5 জন রিকশা নৌকা নিয়ে এগিয়ে গেল। কাছাকাছি, আরও কাছাকাছি। 3টি বিশাল বউচোরা গয়না নৌকার পাশাপাশি ওরা এগিয়ে এলো। এই বিশাল বউচোরা গয়না নৌকা 3টি আজকের মতো যাত্রা ক্ষান্ত দিয়ে নির্জনে বিলের মাঝামাঝি নিশ্চিন্তে নোঙ্গর করেছে। রেন্টুর প্রশ্ন, ও মাঝি, মাঝি কেডা? আমরা মুক্তিযোদ্ধা, ছাত্রনেতা। কন কি হইছে? নৌকায় কি আম কাটাল? রেন্টু চিন্তা করে এখন
আম কাঁঠালের মৌসুম ঠিকই, কিন্তু আর কাঁঠাল হলে তো ঘ্রাণ বের হবে, কিন্তু ঘ্রাণ কই? ভালো করে নাক দিয়ে নিঃশ্বাস টানে, আরও ভালো করে বড় করে নিঃশ্বাস টানে। না, আম কাঁঠালের কোনো ঘ্রাণ নেই তো। সাথীদের রেন্টু বলল, আম কাঁঠাল হলে তো ঘ্রাণ বের হবে, তোমরা কি কোনো ঘ্রাণ পাও? সাথীরা শ্বাস টানে, না, কোনো ঘ্রাণ নেই। তিনটি নৌকার সকল মাঝিমাল্লা ও পাচারকারীরা ইতিমধ্যে জেগে উঠেছে। নিজেদের মধ্যে নিচু স্বরে ফিসফাস করে কথা বলছে। কথার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কি কথা বললে তা। রেন্টুদের ছোট রিক্সা নৌকাটি পাচারকারী বিশাল গয়না নৌকার একটির গা ঘেঁষে ভিড়ল। মাঝিকে রেখে রেন্টুরা 4 জন পাচারকারী নৌকায় উঠল। না, নৌকায় কোনো আম কাঁঠালের অস্তিত্ব নেই, বরং গোপন সংবাদই সত্যায়িত হল। নৌকা বোঝাই সরাসরি চাল আর চিনির বস্তা সাজানো। মাঝিমাল্লা চোরা কারবারিদের পক্ষ থেকে একজন উচ্চস্বরে বলে উঠল, ওরা নৌকায় উঠছে। সঙ্গে সঙ্গে পাশের নৌকা থেকে চিৎকার করে উঠল, মার মার, ধর ধর, মেরে বস্তায় ভরে পানিতে ফেলে দে। ব্যাস, আর যায় কোথায়? মুহূর্তের মধ্যে মাঝিমাল্লা চোরা কারবারিরা একযোগে রেন্টুদের ওপর ঝাঁপিয়ে পড়ল। এই হামলা মোকাবেলা করা রেন্টুদের পক্ষে অসম্ভব। তারা কোনো ক্রমে আত্মরক্ষার্থে হামলা মোকাবেলা করতে লাগল। অবস্থা ভয়ানক বেগতিক। রেন্টু নির্দেশ দিল, পালাও, পানিতে লাফিয়ে পড়ো। প্রচণ্ড মল্লযুদ্ধের মধ্য দিয়ে ওরা 4 জন পানিতে লাফিয়ে পড়ল। ইতিমধ্যে রিক্সা নৌকার মাঝি তার নৌকা নিয়ে পাচারকারী নৌকা থেকে বেশ খানিকটা দূরে সরে এসেছে। রেন্টুরা 4 জন দ্রুত সাঁতরিয়ে ওই নৌকায় উঠে পড়ল। চোরা কারবারিদের বিশাল নৌকার পিছু ধাওয়া করার আগেই সকলে মিলে একযোগে বাইচের নৌকার মতো ক্ষিপ্র গতিতে ওরা 5 জন জীবন বাঁচাতে নৌকা বাইতে লাগল। একসময় নিরাপদ দূরত্বে চলে এলো। আজ যদি আমাদের অস্ত্র জমা না নিত, আমাদের হাতে অস্ত্র থাকতো, তাহলে চোরা কারবারিদের হাতে আমাদের প্রাণ বিপন্ন হতো না বলেই রেন্টু মাঝিকে বলল, গ্রামের দিকে যেতে। ঘটনার আকস্মিকতায় সবাই নিশ্চুপ। নৌকা গ্রামে ঢুকল। একটি বাড়িতে ওরা নামল। বাড়িতে কে আছেন বলে ডাকতে লাগলো। কে? আপনারা কে? আমরা মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ কর্মী। দরজা খুলে বাড়ির পুরুষেরা বেরিয়ে এলো। চোরা কারবারি পাচারকারীদের সকল ঘটনার সবিস্তারে বর্ণনা করে ডাকতে থাকল। ঘুমন্ত গ্রামবাসী ঘুম ভেঙে জেগে উঠল। বর্ষাকালে চলাফেরা করার জন্য গ্রামের প্রত্যেক বাড়িতেই ছোট ছোট নৌকা থাকে। সেই নৌকা নিয়ে 40-50 বাড়ির লোকেরা একসঙ্গে জড়ো হলো। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হলে সকলেই সাহায্য করতে প্রস্তুত হলো। প্রায় গোটা 50 ছোট ছোট নৌকায় শখানেকের বেশি মানুষের এক বিরাট বহর যাত্রা করল পাচারকারীদের ধরার উদ্দেশ্যে। যেতে যেতে একসময় চোরা কারবারিদের বিশাল বউচোরা গয়না নৌকাগুলো চারপাশ থেকে ঘেরাও করা হলো। গ্রামবাসী নৌকা কোথায় নিয়ে যাওয়া হবে জানতে চাইলে এবং রেন্টু কেরানীগঞ্জ থানায় নেয়ার সিদ্ধান্ত দিলে ঘেরাও করা পাচারকারীদের নৌকার দিক পরিবর্তন করে কেরানীগঞ্জ থানার দিকে যাত্রা শুরু হলো। চোরা কারবারিদের নৌকা ঘেরাও করে নিয়ে যাত্রা করা গ্রামবাসীদের নৌবহর এক বিরল অদ্ভুত সুন্দর দৃশ্যের সৃষ্টি করল। থানায় এসে ওসি সাহেবকে ঘুম থেকে তুলে মামলা নিতে বলা হলো। থানার ওসি সমস্ত ঘটনা শুনে মামলা নেয়ার প্রস্তুতি নিলে রেন্টু বলল, শোনেন ওসি সাহেব, মামলা নিন, কিন্তু আমরা মাল নিয়ে যাব। ওসি সাহেব বললেন, না, মাল আপনারা নিয়ে যেতে পারবেন না। গ্রামবাসী বলল, আপনার কাছে মাল রেখে গেলে একটু পরেই আপনি টাকা খেয়ে মাল ছেড়ে দিবেন না, এর বিশ্বাস নেই। অতএব মুক্তিযোদ্ধা রেন্টু ভাই, আপনি চাল চিনি নিয়ে যাবেন। ওসি সাহেব বললেন, না, মামলা করলে অবশ্যই মালামাল রেখে যেতে হবে, নইলে আমার চাকরি চলে যাবে। আপনারা যদি মাল নিয়ে যেতে চান তবে মামলা করতে পারবেন না, আর মামলা করলে মাল নিতে পারবেন না। অবশেষে সিদ্ধান্ত হলো রেন্টুরা চাল চিনি নিয়ে আসবে। গ্রামবাসীরা পুনরায় পাচারকারীদের নৌকা চতুর্দিকে থেকে ঘেরাও করে রেন্টুদের সাথে রওনা হলো। 10/1 BK দাস রোড, ফরাশগঞ্জ, ঢাকা 1100। মুক্তিবাহিনীর শিবির ক্যাম্পের ঘাটে নৌকা এসে ভিড়ল। গ্রামবাসীরা মাথায় করে চাল চিনির বস্তাগুলো পাচারকারীদের নৌকা থেকে মুক্তিবাহিনী ক্যাম্পে তুলে দিয়ে উষ্ণ অভিনন্দন জানিয়ে বিদায় নিল। জুম্মার নামাজ শেষে স্থানীয় সকল মসজিদে এবং এলাকার মাইকে প্রচার করা হলো, আজ 2টা থেকে স্থানীয় মুক্তিবাহিনী শিবির 10/1 BK দাস রোড, ফরাশগঞ্জ এ ন্যায্য মূল্য চাল ও চিনি বিক্রি করা হবে।
দলে দলে নরনারী সারিবদ্ধভাবে লাইন দিয়ে 50 পয়সা সের দরে চাল এবং 70 পয়সা সের দরে চিনি নিতে লাগল। 4 জুন দুপুর নাগাদ চাল চিনি বিক্রি শেষ হলো। বিক্রয়লব্ধ টাকা কি করা হবে এই নিয়ে চিন্তাভাবনা আলাপ আলোচনা শুরু হলো। কেউ বলল মসজিদে দান করা হোক, কেউ বলল মাদ্রাসায় দেয়া হোক, কেউ বলল এতিমখানায় দেয়া হোক। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে দেয়া হবে এবং হাতে হাতে দেয়া হবে, কোনো মিডিয়ায় না, সরাসরি দেয়া হবে। সিদ্ধান্ত হলো বিক্রয়কৃত টাকার পরিমাণ কত তা আমাদের গোনার প্রয়োজন নেই, পুটলি পাকিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে দিয়ে আসব। বিকাল 3টা নাগাদ 1 টনি ট্রাক ভাড়া করে চলে গেলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণভবন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণভবনের প্রধান ফটকে যেতেই নিরাপত্তা রক্ষীরা পথ আগলে দাঁড়ালো। নিরাপত্তা রক্ষীর জিজ্ঞাসা, কোথায় যাবেন? রেন্টুর উত্তর, বঙ্গবন্ধুর কাছে। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আছে? না। তাহলে যেতে পারবেন না। কিন্তু কোনো বাধা রেন্টুকে মানাতে পারে না। রেন্টু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে চিৎকার করতে করতে সাথী সঙ্গীদের নিয়ে জোর করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণভবনে ঢুকে পড়ল। রেন্টুর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু চিৎকারে ভিতর থেকে বারান্দায় বেরিয়ে এলেন স্বয়ং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ নেতা বর্তমান সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। গণভবনের নিচতলার বারান্দায় বেরিয়ে এলে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব দীপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? রেন্টু বলল, আমরা কালোবাজারিদের মাল ধরে বিক্রি করে আপনাকে টাকা দিতে এসেছি। বলার সঙ্গে সঙ্গে দ্বিধাহীন চিত্তে, অকৃপণ হস্তে, স্নেহের সাথে মুহূর্তের মধ্যে বঙ্গবন্ধু তার বিশাল বুকের মাঝে রেন্টুকে জড়িয়ে ধরে জিল্লুর রহমানের উদ্দেশ্যে বললেন, দেখো দেখো আমার ছেলেরা কি করেছে দেখো। বঙ্গবন্ধু জানতে চাইলেন, এতে কত টাকা আছে? রেন্টু বলল, জানি না, আমরা গুনি নাই। চাল চিনি বিক্রি শেষে এভাবেই মুড়িয়ে পুটলি বানিয়ে সোজা আপনার কাছে চলে এসেছি। বঙ্গবন্ধু এখানে কত টাকা আছে গুনে রেন্টুদেরকে একটা সনদ দিতে বললেন এবং ক্যামেরাম্যানকে ডেকে এমনি পোজে ছবি তুললেন। দিনটি ছিল রবিবার, 4 জুন 1972 সাল, বিকালবেলা। এরপর টাকা পয়সা গুনে সোমবার 5 জুন পত্রিকা অফিসে প্রধানমন্ত্রীর অফিস থেকে ছবিসহ সংবাদ পাঠানো হয় এবং মঙ্গলবার 6 জুন 1972 সালে দৈনিক ইত্তেফাক, ইংরেজি ডেইলি পিপল সহ অন্যান্য পত্রিকায় ছবিসহ এই সংবাদ ছাপা হয়। 1969 সাল, বাঙালি বিরচিত এক সংগ্রামের মাধ্যমে কারাগার থেকে বের করে আনল বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে। তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযোগে পাকিস্তান সরকার এক প্রহসনমূলক বিচার করছিল শেখ মুজিবুর রহমান সহ সামরিক বেসামরিক বাঙালি কিছু লোকের। কিছু বাংলার মানুষ এই মামলা এবং বিচার গ্রহণ করেনি। শুধু তাই নয়, এই মামলা এবং বিচারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন করে বাঙালিরা পাকিস্তান সরকারকে বাধ্য করল এই মামলা প্রত্যাহার করতে এবং শেখ মুজিব সহ সকল অভিযুক্ত ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দিতে। তখন বাংলাদেশ ছিল পাকিস্তানের উপনিবেশ। আমাদের এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। স্বাধীনতার পরে এই আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সাথে মিলেমিশে যতটুকু জানা যায়, পাকিস্তান যে আমাদের উপনিবেশ বানিয়ে রেখেছিল এবং ধর্মের নামে বাঙালিদের শোষণ করছে, এটা তারা স্পষ্ট বুঝতে পেরেছিল। ঔপনিবেশিক শোষণ ও বাঙালিদের, বিশেষ করে বাঙালি সৈনিকদের বঞ্চিত করার বিষয়গুলো পাকিস্তান সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত বাঙালিদের মধ্যে কানাঘুষা চলছিল। পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সৈনিকরা তাদের প্রাপ্য পাওনা নিয়ে ভাবতে আরম্ভ করেছিল। ঠিক এমনি মুহূর্তে পাকিস্তান সরকার শেখ মুজিবসহ সামরিক বেসামরিক বাঙালিদের গ্রেপ্তার করে ও আগরতলা ষড়যন্ত্র মামলা সাজায়। এই মামলায় অভিযুক্তরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করবে এরকম কোনো কঠিন সিদ্ধান্ত সেই সময় নেয়নি, তবে ক্রমশ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে পড়েছিল। এই মামলায় এমন অভিযুক্ত ছিলেন যিনি কিছুই জানতেন না, শুধু বাঙালি হওয়ার কারণেই মূলত অভিযুক্ত হয়েছিলেন। পাকিস্তান আমাদের অধিকার সচেতনতাকে অঙ্কুরেই ধ্বংস করে দেওয়ার জন্যেই এই আগরতলা ষড়যন্ত্র মামলার সূত্রপাত করেছিল। এমন অনেক অভিযুক্ত ছিলেন যারা ঢাকা ক্যান্টনমেন্টে আসামির কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া
শেখ মুজিবকে আর কখনো দেখেননি। এক প্রত্যুষে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে ফেলার এমন এক স্পষ্ট পরিকল্পনা বা সিদ্ধান্ত অভিযুক্তদের কারোরই কখনো ছিল না বলে আগরতলা মামলার প্রায় অভিযুক্তদের কাছ থেকে জানা যায়। অভিযুক্তদের প্রায় সকলেই বলেন, বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত রাখা এবং নির্যাতনের জন্যই মূলত পাকিস্তান সরকার তিলকে তাল বানিয়ে এই আগরতলা মামলা দায়ের করেন। পূর্ব পাকিস্তানের বাঙালিরা পাকিস্তানের নির্যাতনের বিরুদ্ধে বিরচিত গণ আন্দোলনের মাধ্যমে শেখ মুজিব সহ অভিযুক্ত সকলকে মুক্ত করে আনে। 1969 সালেই ছাত্রনেতা তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক ছাত্র জনতার বিশাল সভায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। 1970 সালে পাকিস্তান সরকার জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন ঘোষণা করে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে কিছু সংখ্যক বামপন্থী রাজনৈতিক নেতা নির্বাচন বর্জনের জোরালো আহ্বান জানান। মজলুম জননেতা মাওলানা ভাসানীর বক্তব্য ছিল, পাকিস্তানি সরকারের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে পূর্ব বাংলাকে স্বাধীন করার সংগ্রাম শুরু করা উচিত। তাদের স্লোগান ছিল, নির্বাচনে লাথিমার, পূর্ব বাংলা স্বাধীন কর। অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিলেন এবং তিনি জনগণকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। জনগণ বঙ্গবন্ধুর আহ্বানে অভূতপূর্ব সাড়া দিল। গোটা পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু এবং তার দল আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী জোয়ার বয়ে গেল। গোটা পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু এবং তার দল আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী জোয়ার বয়ে গেল। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগকে বাঙালিরা পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে মাত্র 2টি আসন ছাড়া বাকি নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগকে বাঙালিরা পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে মাত্র 2টি আসন ছাড়া বাকি 167টি আসনে বিজয় করল। মোট ভোটের শতকরা 90টি ভোট বঙ্গবন্ধু এবং তার দল পেলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা হলেন। পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে অবহিতও করলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা জুলফিকার আলী ভুট্টো এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রিত্ব এবং তার দল আওয়ামী লীগকে পাকিস্তানের ক্ষমতা না দেওয়ার নানান চক্রান্ত শুরু করলেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি হল আগ্নেয়গিরির মতো। বাঙালিরা চরম উৎকণ্ঠিত, উত্তেজিত। রাজপথ মিছিলে, মিটিংয়ে প্রকম্পিত। ঘরে ঘরে মানুষে মানুষে উদ্বেগ, উৎকণ্ঠা। সমগ্র বাঙালি কেবল তাকিয়ে আছে জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের দিকে। তিনি যা বলছেন চোখের পলকে বাঙালি তাই করছে। ইতিহাসের পাতায় অনেক ইতিহাস দ্রুত গড়িয়ে যাচ্ছে। যে কোনো ধরনের কর্মসূচিতে শুধু শেখ মুজিবের ঘোষণা করতে যতটুকু দেরি, তিনি যে কোনো কর্মসূচি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে বাঙালি তা বাস্তবায়িত করছে। উত্তাল জাতির মুখে শুধু একটি স্লোগান গর্জন করে ফিরছে, বাংলাদেশ স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। 7ই মার্চের ভাষণ। এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চ রেসকোর্স ময়দানে জনতার সভা ডাকলেন। ভোর না হতেই লক্ষ লক্ষ বাঙালি রেসকোর্স ময়দানে সমবেত হল স্বাধীনতা প্রশ্নে নেতার রায় শোনার জন্য। লক্ষ লক্ষ জনতার সামনে এসে দাঁড়ালেন জনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করলেন না। পাকিস্তান সরকারের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত 4টি কন্ডিশন বা দাবি দিয়ে তার ভাষণ শেষ করলেন। বঙ্গবন্ধু বললেন, আমার দাবি মানতে হবে প্রথম, তারপর তিনি বিবেচনা করে দেখবেন অ্যাসেম্বলিতে যাবেন কি যাবেন না। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরও বলা যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71-এর 7ই মার্চ স্বাধীনতা ঘোষণা করেছেন। 7ই মার্চ 71 তিনি স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেননি। অজ্ঞাত কারণে তিনি 71-এর 7ই মার্চ পরিষ্কারভাবে স্বাধীনতা ঘোষণা না করে স্বাধীনতা ঘোষণা করতে একটুখানি বাকি রাখলেন।
এবং পাকিস্তান সরকারের উদ্দেশ্যে 4টি দাবি করলেন। আবার তার এই দাবি মেনে নেওয়ার জন্য পাকিস্তান সরকারকে সুনির্দিষ্ট কোনো সময়সীমাও বেঁধে দিলেন না। তবে তার নির্দেশে যে অসহযোগ আন্দোলন তখন চলছিল তা বজায় রাখার নির্দেশ তিনি দেন এবং সেই সাথে নতুন করে যোগ করলেন খাজনা, ট্যাক্স সব বন্ধ করে দেওয়ার নির্দেশ। হরতাল প্রত্যাহার করলেন। স্কুল, কলেজ, অফিস, আদালত, কলকারখানা সব বন্ধ ঘোষণা করলেন। মাস শেষে কর্মচারীদের বেতন নিয়ে আসতে বললেন। শিল্পের মালিককে শ্রমিকের বেতন পৌঁছে দিতে বললেন। রেডিও টেলিভিশন তার সংবাদ পরিবেশন না করলে বাঙালিদের রেডিও টেলিভিশনে যেতে নিষেধ করলেন। আন্দোলন নতুন মোড় নিল। বাঙালি বুঝতে পারল স্বাধীনতা ছাড়া আর কোনো গতান্তর নেই। কিন্তু ঠিক কবে থেকে স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ ঘোষণা হবে এবং কিভাবে তা হবে তা নিয়ে অস্পষ্টতা ও সংশয়। কারোরই সঠিক কোনো পরিষ্কার ধারণা ছিল না। অজ্ঞাত কারণে ৭১-এর ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এককভাবে সুস্পষ্ট করে স্বাধীনতা ঘোষণা করলেন না কেন, তা কখনো কোনোদিন জানা যায়নি। বিশ্লেষণ এবং সামরিক পরিসংখ্যানে জানা যায় ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করতেন এবং সুদূর মাইল দূর থেকে আসা পাকিস্তানি সৈন্যদের বন্দী করতে বলতেন, তাহলে পাকিস্তানি সৈন্যদের সাথে বাঙালির সৈন্য, ইপিআর, পুলিশ ও জনতার যে লড়াই বা যুদ্ধ হতো, সেই যুদ্ধে মাত্র কয়েকদিনের মধ্যেই সামান্য রক্তপাতের বিনিময়েই আমাদের দেশ মুক্ত বা স্বাধীন হতো। ১৯৭১ সালের ৭ই মার্চ পর্যন্ত বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানি সৈন্য সংখ্যা এতই নগণ্য ছিল যে পাকিস্তানি পাঞ্জাবি, সিন্ধি, বেলুচ সৈন্য বাঙালি সৈন্যদের কাছে অসহায় এবং মুখাপেক্ষী ছিল। আবার এই পাকিস্তানি, পাঞ্জাবি, সিন্ধি, বেলুচ সৈন্যদের অধিকাংশই ছিল অফিসার, যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু নিজেরা সরাসরি যুদ্ধ করে না। এই নগণ্য সংখ্যক পাকিস্তানি সৈন্যকে ধরাশায়ী বা পরাস্ত করতে বাঙালির সৈন্য, ইপিআর আর আজকের বিডিআর, পুলিশ এবং ৭.৫ কোটি জনতার কোনো ক্রমেই ১ সপ্তাহের বেশি সময় লাগত না। কিন্তু অজ্ঞাত কারণে ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পষ্টভাবে সরাসরি স্বাধীনতা ঘোষণা না করায় এবং অনির্দিষ্ট সময় দিয়ে পাকিস্তানের কাছে 4টি দাবি বা শর্ত দেওয়ার সুযোগে পাকিস্তান দিবারাত্রি তাদের সৈন্য এবং অস্ত্র বাংলাদেশে এনেছে। ১৯৭১ সালের ৭ই মার্চ পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের যত নন বেঙ্গলি সৈন্য ছিল, ৭ই মার্চ শেখ মুজিবুর রহমানের ভাষণের পর পাকিস্তান বাংলাদেশে তার সৈন্য ও অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বহুগুণ বৃদ্ধি করে এবং পাকিস্তানি নন বেঙ্গলি সৈন্যের সংখ্যা যখন বাঙালি সৈন্যের সংখ্যার চাইতে বহুগুণ বেশি বৃদ্ধি হয়, কেবল তখনই পাকিস্তানিরা বাঙালিদের আক্রমণ শুরু করে। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে পাকিস্তানিরা আক্রমণ করলে রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার কথা বলেছেন, যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করার কথা বলেছেন, খাজনা, ট্যাক্স বন্ধ করে দেওয়ার কথাও বলেছেন, বাংলাদেশ থেকে পাকিস্তানে টাকা পাঠানো বন্ধ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশ থেকে পাকিস্তানে আর ১ পয়সাও পাচার হতে পারবে না, কিন্তু বাংলাদেশে আর একজনও পাকিস্তানি সৈন্য আনা যাবে না, একথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো বলেননি। ফলে পাকিস্তান ৭ই মার্চ থেকে তৎকালীন ঢাকা তেজগাঁও বিমানবন্দর দিনরাত ২৪ ঘন্টা শুধু সৈন্য আনার কাজে ব্যবহার করেছে। পাকিস্তান আমাদের দেশ থেকে ১২০০ মাইল দূরবর্তী একটি দেশ। শুধু দূরত্বটাই মুখ্য নয়, আমাদের বাংলাদেশ আর পাকিস্তানের ঠিক পুরোপুরি মাঝখানে রয়েছে। পাকিস্তান আমাদের দেশ থেকে ১২০০ মাইল দূরবর্তী একটি দেশ। শুধু দূরত্বটাই মুখ্য নয়, আমাদের বাংলাদেশ আর পাকিস্তানের ঠিক পুরোপুরি মাঝখানে রয়েছে বাংলাদেশের চিরশত্রু দেশ ভারত। এই মাঝখানের শত্রু ভাবাপন্ন বিশাল ভারত টপকে পাকিস্তানিদের বাংলাদেশে আসা কিছুতেই সম্ভব ছিল না, প্রশ্নই ওঠে না। ভৌগোলিক কারণে অতি সহজেই স্বল্প সময়ে স্বল্প প্রাণহানিতে আমাদের দেশ স্বাধীন হওয়া খুবই সম্ভব ছিল, উচিত ছিল। এমন হওয়া বৈচিত্র্য ছিল না যে বিনা যুদ্ধে, বিনা রক্তপাতেই আমাদের দেশ স্বাধীন হতো। বৈচিত্র্য ছিল না যে
বিনা যুদ্ধে বিনা রক্তপাতেই আমাদের দেশ স্বাধীন হতো, কিন্তু আমাদের স্বাধীনতার জন্য কার্যকরী ব্যবস্থা না নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাকিস্তানিদের দীর্ঘ সময় দেওয়ার কারণেই আমাদের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষকে প্রাণ দিতে হলো। ৩০ লক্ষ শহীদের এই সংখ্যা নিয়েও প্রশ্ন আছে। ২ লক্ষ মা বোনদের ইজ্জতও দিতে হলো। এই ২ লক্ষ বীরাঙ্গনাদের সংখ্যা নিয়েও প্রশ্ন আছে। আসলে শেখ মুজিবুর রহমান মানসিকভাবে স্বাধীনতার জন্য প্রস্তুত ছিলেন না, অথবা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তিনি চাননি। পাকিস্তানিরা আমাদের ওপর স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং তাদের আক্রমণ ও হত্যাযজ্ঞের ফলেই আমরা মুক্তিযুদ্ধ করতে বাধ্য হই, অর্থাৎ পাকিস্তানিরা আমাকে বাধ্য করেছে। ৭১ সালের ৭ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে যে ৪টি দাবি করেছিলেন: ১. সামরিক আইন মার্শাল ল তুলে নিতে হবে। ২. সমস্ত সেনাবাহিনীর লোকদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। ৩. যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। ৪. আর জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে হবে। এই দাবিগুলো যদি পাকিস্তানিরা মেনে নিত, তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ করতে হতো? পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের আলাদা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হতো? কবি নির্মলেন্দু গুণের মতে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের দাবি পাকিস্তান যদি মেনে নিত, তাহলে আর যাই হোক, এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা। পাকিস্তানিরা যদি শেখ মুজিবকে নির্বাচিত নেতা হিসেবে ক্ষমতা দিত, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তাহলে তো আমরা নিশ্চয়ই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র হতাম না, বা বঙ্গবন্ধুও তা চাইতেন না। জনগণ কর্তৃক নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিদের কাছে পাকিস্তান সামরিক শাসকরা ক্ষমতা হস্তান্তর করবে এবং বাঙালি জনপ্রতিনিধিরা পাকিস্তান সরকার পরিচালনা করবেন। এই তো ছিল বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রকৃত কথা। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিল বাঙালি, সেই সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা পাকিস্তান শাসন করবে, এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল মন্ত্র। ঘটনা প্রবাহের ঐতিহাসিক বিশ্লেষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের শেষ ব্যক্তি যিনি পাকিস্তানের অখণ্ডতায় দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন। ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রতি শেখ মুজিবুর রহমানের ছিল পূর্ণ আনুগত্য। পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাক, পাকিস্তান টুকরা হয়ে যাক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই তা চাননি। আর চাননি বলেই প্রয়োজনীয় সুযোগ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরির জন্য পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরি করার জন্য কোনো বাস্তব কার্যকর ভূমিকা নেননি। শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ হল ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ, যে ভাষণে পাকিস্তান রক্ষার শেষ চেষ্টা হিসেবে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের শর্ত দেওয়া হয়েছিল। আবার ক্ষমতা না দেওয়া হলে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সতর্ক হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ৭ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণ ছিল বিশ্ব ইতিহাসে অদ্বিতীয় এক অনন্য ঐতিহাসিক ভাষণ, যে ভাষণে তিনি স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেননি। সে কারণেই আমাদের স্বাধীনতা ঘোষণার তারিখ বা দিন এবং স্বাধীনতার ঘোষক নিয়ে চির বিতর্ক। আমরা ২৬শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। তার মূল কারণ হল ২৫শে মার্চ দিবাগত রাত ১২টার পর পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত বাঙালির ওপর পৈশাচিক আক্রমণ ও গণহত্যাযজ্ঞ শুরু করে। ২৫শে মার্চ দিবাগত গভীর রাত, অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী তা ২৬শে মার্চের প্রথম প্রহর ধরা হয়। বলেই ২৬শে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। প্রকৃতপক্ষে পাকিস্তানি সৈনিকদের আক্রমণ আর ঘড়ির সময় হিসেব নিয়েই ২৬শে মার্চকে স্বাধীনতা দিবস ধরা হয়। এই হিসেবে যদি পাকিস্তানিরা আমাদের ২৬শে মার্চের আগে অথবা পরে যে কোনো দিন আক্রমণ করত, তাহলে সেই দিনটি আমাদের স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত হতো। সত্যি কথা বলতে কি, কেউই সঠিক সময়ে পূর্ণাঙ্গরূপে আমাদের স্বাধীনতা ঘোষণা করেননি। যদিও বলা হয়ে থাকে ২৫শে মার্চ রাত ১২টার পর
টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু টেলিগ্রামের ওই ঘোষণার যথার্থতা খুঁজে পাওয়া যায়নি। টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাটি তখনকার সময়ের 7.5 কোটি বাঙালির কেউ পেয়েছে বা শুনেছে, আজ পর্যন্ত এমন দাবি কেউ করেননি। 23শে মার্চ হল পাকিস্তান দিবস। এই 23শে মার্চে পাকিস্তান দিবসে তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ সহ সারা পাকিস্তানের সকল সরকারি বেসরকারি ভবন এবং শহরের বাড়িগুলোতে সবুজ সাদা চাঁদতারা পাকিস্তানি পতাকা তোলা হতো। শহরের রাস্তাগুলো পাকিস্তানি পতাকা দিয়ে সাজানো হতো এবং রাষ্ট্রীয় ও সামাজিক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে 23শে মার্চ পাকিস্তান দিবস পালন করা হতো। কিন্তু 71-এর 23শে মার্চ পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানের কোথাও কোনো সরকারি বেসরকারি ভবনে পাকিস্তানি পতাকা তো উড়ানো হয়নি, বরং জনগণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এদেশের প্রতিটি সরকারি বেসরকারি ভবনে, প্রতিটি বাড়িঘরে, রাস্তাঘাটে, গ্রাম বাংলার গাছে গাছে, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবের বাসভবনে সবুজের মাঝে লাল বৃত্তের ওপর হলুদ রঙের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দিয়ে পাকিস্তানের যবনিকাপাত ঘটাল। পাকিস্তান দিবসে পাকিস্তানি পতাকা উড়ল না, পাকিস্তানি সৈন্যরা কুচকাওয়াজ করল না, পাকিস্তানের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত পন্থায় সোজাসুজি স্পষ্ট করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেননি। কি এক অজ্ঞাত কারণে শেখ মুজিবুর রহমান মুখ খোলেননি, নীরব ছিলেন। স্বাধীনতা ঘোষণার বৈধ রাজনৈতিক দায়িত্ব কেবলমাত্র শেখ মুজিবকেই বাঙালি জাতি দিয়েছিলেন, কিন্তু শেখ মুজিবুর রহমান জাতি কর্তৃক প্রদত্ত রাজনৈতিক দায়িত্ব পালন করে স্বাধীনতা ঘোষণা করেননি। ওই পরিস্থিতিতে অন্য কারো পক্ষে স্বাধীনতা ঘোষণা করা সম্ভব ছিল না, কেননা শেখ মুজিব ছিলেন বাঙালির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। তবে পাকিস্তানিরা ভয়, লোভ, কোনো কিছুর বিনিময়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা চান না এইরকম কোনো স্বীকারোক্তি আদায় করতে পারেননি। যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিপক্ষে কোনো কথা বলতেন, তাহলে আমাদের স্বাধীনতা পাওয়া ডিফিকাল্ট হয়ে যেত। অপরদিকে 27শে মার্চ প্রত্যুষে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান 2 রকম স্বাধীনতা ঘোষণা করেন। মেজর জিয়াউর রহমান প্রথম ঘোষণা দেন, আই এম মেজর জিয়া, প্রেসিডেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আই ডিক্লিয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। মেজর জিয়াউর রহমান দ্বিতীয়বার ঘোষণা দেন, আই এম মেজর জিয়া, আই ডিক্লিয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ ওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। মেজর জিয়াউর রহমান বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ এবং জনতাকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এবং সারা দুনিয়ার কাছে মুক্তিযুদ্ধের পক্ষে সাহায্যের আবেদন জানান। যদিও জিয়াউর রহমানের 27শে মার্চ সকালে এই ঘোষণা দেওয়ার আগেই 25শে মার্চ দিবাগত রাতে, অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী 26শে মার্চ প্রথম প্রহরেই ঢাকাতে ইপিআর এবং পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। পাকিস্তানি সৈন্যরা ঢাকার রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং ঢাকার পিলখানার ইপিআর হেডকোয়ার্টারে আক্রমণ করলে ইস্ট পাকিস্তান রাইফেল, আজকের বিডিআর এবং পুলিশ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ করে এবং আমরা ছাত্র জনতা ওই রাতেই ঢাকার বিভিন্ন থানা থেকে পুলিশের রাইফেল এনে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেই। কিন্তু আমাদের রাইফেল চালানোর ট্রেনিং প্রশিক্ষণ না থাকায় আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ওই রাতে যুদ্ধ করতে পারিনি। ইপিআর ও পুলিশের ওই রাতের যুদ্ধটা ছিল মূলত আত্মরক্ষার্থে। কারো কোনো প্রকার নির্দেশ বা ঘোষণা ছাড়াই ইপিআর আর পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে 25শে মার্চ দিবাগত গভীর রাতেই যুদ্ধ শুরু করে দিয়েছিল। তারপরও বলা চলে, মেজর জিয়াউর রহমানের 27শে মার্চের সকালের স্বাধীনতা ঘোষণায় মুক্তিপাগল গোটা বাঙালি জাতি ভীষণভাবে আশান্বিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল। বিশেষ করে যারা দেশের জন্য যুদ্ধ করার জন্য মানসিকভাবে চূড়ান্ত প্রস্তুত হয়েছিল, তাদের মধ্যে জিয়াউর রহমানের এই স্বাধীনতা ঘোষণা অভূতপূর্ব চাঞ্চল্যের সৃষ্টি করেছিল, উৎসাহ উদ্দীপনা ও প্রেরণার সৃষ্টি করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কোনরূপ চেষ্টা না করেই পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হন। অজ্ঞাত কারণে তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবেই পাকিস্তানিদের হাতে বন্দী হন বলে অনুমেয় করা হয়। 27শে মার্চ থেকে ঢাকার বাসিন্দারা দিশেহারা হয়ে লক্ষ লক্ষ নরনারী, আবাল বৃদ্ধ বনিতা পিঁপড়ার শাড়ির মতো ঢাকা শহর ছেড়ে পায়ে হেঁটে গ্রামের দিকে চলে যায়। শহর ছেড়ে চলে যাওয়া মানুষের এই কাফেলাকে একমাত্র রোজ কিয়ামতের কাফেলার সাথেই তুলনা করা চলে। সবুজ গ্রাম আর গ্রামের মেঠো পথ ভরে ওঠে
শহরে ফেলে পালিয়ে আসা লক্ষ লক্ষ মানুষই। শহর থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে গ্রামের কৃষক কৃষানীরা নিজের সন্তানের মতো তাদের বুকে ঠাঁই দেয়। গ্রামের মানুষ রাস্তায়, পথে, মাঠে ঘাটে চিরা, গুড়, মুড়ি, ডাব যা কিছু সহায় সম্বল ছিল তার সবটুকুই উজাড় করে বাড়িয়ে দিয়েছে শহর থেকে আসা মানুষের সাহায্যে। শহর ছেড়ে পালিয়ে আসা মানুষের এতটুকু কষ্ট যেন না হয় তার সব দায়িত্ব গ্রামবাসীর। গ্রামের প্রতিটি বাড়িতে দিন রাত্রি ভাত রান্না হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে। কে খাচ্ছে, কার বাড়িতে খাচ্ছে, কার ভাত খাচ্ছে কেউ তা জানে না। যারা খাচ্ছে তারা জানে না কে খাওয়াচ্ছে, আর যারা খাওয়াচ্ছে তারাও জানে না কাদের খাওয়াচ্ছে। মানুষে মানুষে এ এক মহামিলন, এক অদ্ভুত মহাভ্রাতৃত্ব। কখনো পৃথিবীতে এমন হয়েছে কিনা কিংবা আর হবে কিনা জানি না। মানুষ মানুষের এত আপন, নিজের চাইতে মূল্যবান অপরজন। এই দৃশ্য যারা দেখেনি তারা কোনোদিন বুঝবে না, তাদের কোনোদিন বুঝানো যাবে না। পৃথিবীতে এমন কোনো ভাষা নেই, শব্দ নেই, এমন কোনো লেখক নেই যে লেখক ওই সময়ের মানুষে মানুষে ঐক্য, ভ্রাতৃত্ব, সহমর্মিতা আর নিজের চাইতে অপরকে বেশি ভালোবাসার চিত্র তুলে ধরতে পারবে। ঢাকা থেকে পায়ে হেঁটে ফরিদপুরের গোপালগঞ্জ মুকসুদপুর গ্রামের বাড়িতে গিয়েছি। কত নদী পার হয়েছি পদ্মা নদী। 5 দিন 5 রাত্রি পথ চলেছি, তারপর গ্রামের বাড়ি এসেছি। একটি পয়সাও খরচ হয়নি, কোথাও একটি পয়সাও লাগেনি। গ্রামের মানুষ খাইয়েছে, নৌকায় মাঝি নদী পার করে দিয়েছে। বিনা পয়সায় খাওয়ানো, থাকতে দেওয়া, নদী পার করে দেওয়া, এই যেন গ্রামের মানুষের মহাপবিত্র নৈতিক দায়িত্ব ছিল। হাঁটতে হাঁটতে পথিমধ্যে কত গর্ভবতী মা বোন সন্তান প্রসব করেছে, আর গ্রামের মা বোনেরা তার সেবার ভার তুলে নিয়েছে আপন করি। এপ্রিলের প্রথম সপ্তাহ, এবার মুক্তিযুদ্ধে যাওয়ার পালা। কিভাবে মুক্তিযোদ্ধা হওয়া যায়, মুক্তিযুদ্ধ করা যায়? 17 এপ্রিল আকাশবাণী কলকাতা থেকে বারবার ঘোষণা এসেছে, আজ রাত 8টার পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। রাত 8টার পর আকাশবাণী কলকাতা বেতারের বাংলা খবরে বলা হলো, সংবাদের পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। দেশাত্মবোধক গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান। আমাদের মুক্তিযুদ্ধের এবং বাঙালি ইতিহাসের শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ ঘটনাগুলির কথা। আজ 17 এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলায় আম্রকাননে জননেতা তাজউদ্দিন আহমেদ এর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের কথা জানানো হলো। মেহেরপুরের বৈদ্যনাথতলার নাম ইতিহাসের স্বর্ণাক্ষর দিয়ে নতুন করে রাখা হলো মুজিবনগর, এবং এই মুজিবনগরেই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ নিল বাংলাদেশের প্রথম এবং বিপ্লবী সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে করা হলো অস্থায়ী রাষ্ট্রপতি, এবং তাজউদ্দিন আহমেদকে করা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি মন্ত্রিসভাও গঠিত হলো। জেনারেল ওসমানীকে করা হলো প্রধান সেনাপতি। অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি সকলের শপথ অনুষ্ঠানও হলো এই মুজিবনগরে। এখানেই প্রবাসী সরকারকে গার্ড অব অনার দেওয়া হলো। শুরু হলো মুক্তিযুদ্ধের নতুন যাত্রা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিশেষ বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আজকে আপনাদের পড়ে শোনালাম মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু রচিত আমার ফাঁসি চাই এই বইয়ের প্রথম পর্ব। যারা দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং শেষ পর্ব শুনতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।